আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ TFFE এর ম্যাথ সলিউশন। আজকে দেখব ৯৮তম পরীক্ষায় যে ম্যাথ এসেছিল সেই ম্যাথের সলিউশন নিয়ে আলোচনা করব। তো সরি ৯৮তম তো না, 2018-তে 2018-তে পরীক্ষায় যেটা আসলো সেটা নিয়ে আলোচনা করব। স্যার জি, এই 15 নম্বর অঙ্কটা একটু খটকা লেগে রয়েছে আর কি স্যার। 15 নম্বর, হ্যাঁ জি, আগে একটা খুলছিল, পরে ওই রেটের আর কি, কোন রেটটা ধরবে এটা নিয়ে একটা একটু ব্রিফ করলে একটু ভালো হয় স্যার। জি 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 জি। তো আমরা এখন 2018 সালে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। একটু মিউট করে নেবেন সবাই। তো অঙ্কটি এসেছিল এক্সাম জুন 2018, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এবারের জন্য। তো এখানে আমাদের বলা আছে ইউ হ্যাভ 1 লক্ষ at your disposal based on the following data. Where would you prefer to invest your fund? Maximum your return on the investment for the period of 3 months. আমাদের ইউএস ডলারে টাকা রেট দেওয়া আছে, বি নাম্বারে এটা দেওয়া আছে 3 মাস, মানে 3 মান্থ ফরওয়ার্ড মার্জিন টাকা এত, এবং ইন্টারেস্ট রেট আমাদের দেওয়া আছে ঢাকাতে এত এবং নিউ ইয়র্কে এত দেওয়া আছে। অ্যাজ অন 360 ডে অ্যাজ 1 ইয়ার। তো এটার বাংলা ভার্সনটা আমরা দেখেছিলাম যে এটার যেটা বাংলাটা সেটা নিচে দেওয়া আছে। আমাদের এটাতে ইংরেজি ভার্সনের পাশাপাশি বাংলা ভার্সনটা দেওয়া থাকে, একটা সুবিধা থাকে আমাদের। এখানে বলা আছে যে আপনার কাছে 1 লক্ষ, সম্ভবত এর সামনে ইউএস ডলার চিহ্ন হবে, হ্যাঁ এটা হয়তো ছাড়া পড়ে গেছে, ইউএসডি কথা লেখা থাকবে আর কি, ইউএসডি লেখা থাকবে। এখানে শুধু 1 লক্ষ লেখা আছে, তো ইউএসডি কথা লেখা থাকবে। তো আপনার কাছে বিনিয়োগের জন্য 1 লক্ষ মার্কিন ডলার আছে। নিম্নের উপাত্ত সমূহের উপর ভিত্তি করে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে 3 মাসের জন্য? 3 মাসের জন্য আপনি কোথায় বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে? একটা হচ্ছে ঢাকায় আর একটা হচ্ছে নিউ ইয়র্কে। যদি আপনি নিউ ইয়র্কে বিনিয়োগ করেন, যদি আপনি ঢাকায় বিনিয়োগ করেন 10% পাবেন, নিউ ইয়র্কে যদি বিনিয়োগ করেন তাহলে 5% পাবেন। কি কি উপাত্ত এখানে দেওয়া আছে? ক নম্বরে বলা আছে মার্কিন ডলার 1 টাকা সমান সমান আমাদের এত টাকা দেওয়া আছে, এখানে 82 টাকা 90 পয়সা, এটা 82 টাকা 98 পয়সা। তারপরে বলা আছে 3 মাসের ফরওয়ার্ড মার্জিন রেট আমাদের এত দেওয়া আছে এবং এত দেওয়া আছে। তো সর্বোচ্চ ফরওয়ার্ড মার্জিন রেটটা আমাদের সর্বোচ্চ যেটা সেটা আমাদের ধরতে হয়, আর 360 দিনের বছর, এটা ঠিক বাংলা এখানে দেওয়া আছে। তো এখানে আপনি একজন ব্যক্তি, আপনি ব্যাংক না, তাহলে আপনার ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমি কোথায় বিনিয়োগ করব। এখানে দুইটা নীল কালিতে নতুন লিখে দিয়েছি যেটা আপনাদের বোঝার জন্য। একটা নোট লিখে দিয়েছি, একটা নোট লিখে দিয়েছি। এই নোটটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে বলা আছে, অঙ্ক শুরু করার আগে নোটটা পড়ি। ব্যক্তিটি যখন মার্কিন ডলারকে বাংলাদেশি টাকায় রূপান্তর করবে তখন ব্যাংক কম রেটে মার্কিন ডলার ক্রয় করবে, তাই না? আমরা ব্যাংকে আছে, কোনো ব্যক্তি যদি মার্কিন ডলার বিক্রি করতে যায় তাহলে কি আপনি বেশি দামে ক্রয় করবেন? আমরা তো কম দামে কম রেটে ক্রয় করবেন। আবার ওই ব্যক্তিটি যখন মার্কিন ডলার টাকাকে রূপান্তর করবে তখন ব্যাংক কি করবে? তখন বেশি রেটে বিক্রি করবে, ব্যাংক বিক্রি করবে বেশি রেটে আর কম রেটে যখন এটা কিনবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো ব্যক্তির কাছে টাকা আছে,
কোনো ব্যক্তির কাছে টাকা আছে, এখানে আরেকটা বিষয় এখানে লিখে দিয়েছি, একক ব্যক্তি পর্যায়ের অঙ্ক, মানে ব্যাংক বাদে বাইরের কোনো পক্ষের অঙ্ক, এটা ক্যালকুলেশনের জন্য অঙ্ক। তো এই ব্যক্তির কাছে $1,00,000 আছে, আমরা ব্যাংকে বসে আছি, তাহলে এই ব্যক্তি যদি ডলার বিক্রি করতে আসে আমরা কম মূল্যে তার কাছ থেকে কিনে নিব, বেশি, তাই না? কম রেটে কিনে নিব আর বেশি রেটে বিক্রি করব। আবার যখন ডলার এর কাছে বিক্রি করব বা অন্যজনের কাছে বিক্রি করব তখন বেশি রেটে বিক্রি করব। এটা হচ্ছে মূল কথা আর কি, এই দুটার সবুজকালতে যেটা লেখা আছে এই দুটা নোট। আচ্ছা, এখন দেখুন ঢাকায় বিনিয়োগ করা হলে ওই ব্যক্তিটি যদি ঢাকায় বিনিয়োগ করে তাহলে আলোচ্য প্রশ্নের রেটটি হলো ডাইরেক্ট রেট বা প্যান্স রেট। সুতরাং এর সূত্র হলো কম দামে ক্রয় বেশি দামে বিক্রয়। তো এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, কম দামে ক্রয় বেশি দামে বিক্রয়, তাই না? ব্যাংকের ক্ষেত্রে মানে আমরা ব্যাংকার, আমরা কম দামে ক্রয় করব বেশি দামে বিক্রি করব। তাহলে বিনিয়োগকৃত $1,00,000 দিয়ে টাকা ক্রয় করলে কত হবে? 1,00,000 গুণন এত, কম রেটে ক্রয় করবে ব্যাংকে, ওই ব্যক্তিটি যদি ব্যাংকে বিক্রি করে তাহলে কি হবে? ব্যক্তি কম মূল্যে তো ব্যাংক কিনে নেবে, তাই না? তাহলে এই জন্য 82 টাকা। এখানে দুইটা রেট আছে, এখানে রেট আছে কয়টা? দুইটা রেট আছে। দুইটা রেটের মধ্যে আমাদের এই যে 82 টাকা 90 যেটা আছে 90-20 এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা হচ্ছে বেশি বড় প্রাইস, এটা হচ্ছে ছোট প্রাইস। কম প্রাইসে ব্যাংক কিনে নিবে, এটা স্বাভাবিক কথাই। ব্যাংক তো লাভের জন্য বসে আছে, লাভ করার জন্য বসে আছে। কোনো মানুষ যদি ডলার ব্যাংকে বিক্রি করতে যায়, মানুষ ডলারকে বেশি দামে কিনে নিবে? ডলার তো বেশি দামে কিনে নেবে না, কম মূল্যে ক্রয় করে নিবে। তাহলে এখানে কত হবে? আমরা আমাদের যে কম রেটটা সেই কম রেটটা দিয়ে এখানে গুণ করে এত টাকা ওই মানুষকে দিবে। এখন এত টাকা 82,90,200 টাকা সে পাবে, ওই ব্যক্তি পাবে, ব্যাংক দিবে ওই ব্যক্তিকে। এখন ওই ব্যক্তি এখন হিসাব করে দেখতেছে বিনিয়োগকৃত বাংলাদেশি টাকা 3 মাসের সুদ কত হবে। তাহলে এই 82,90,200 টাকাকে 10% করে পার্সেন্টেজ করে যেটা বাড়াবে সেটা 1 বছরের জন্য বাড়ায়, ওটাকে 360 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 দিনের ইন্টারেস্ট পাবো। আবার 90 দ্বারা গুণ করলে তাহলে 90 দিনের ইন্টারেস্ট পাবো, কারণ এটা 90 দিনের কথা, 3 মাসে। তাহলে ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে এত টাকা। তাহলে সুতরাং আসল ও সুদ সহ মোট টাকার পরিমাণ হবে এই আসল টাকা এটা, আর 3 মাসে ইন্টারেস্ট হচ্ছে এটা। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে আমাদের কাছে মোট টাকা, আমরা সুদ আসল সহ পাবো এত টাকা, 84,97,455 টাকা। এখন এই যে 84,97,455 টাকা যে আমরা পাবো, এটা তো টাকায় হয়েছে, সেই লোকটা তো ডলারে রূপান্তর করে নিবে, সে টাকাগুলো তো ডলারে রূপান্তর করে নিবে। ব্যাংকের কাছ থেকে যদি নেয় তাহলে ডলারটা, তাহলে আসল ও সুদ সহ মোট টাকার পরিমাণ ডলারে পরিবর্তন করলে পাওয়া যাবে কত? তাহলে ব্যাংক এখন কি করবে? এই টাকাটা ডলারে যখন কনভার্ট করে ব্যক্তিকে দিবে তখন কোন রেটে বিক্রি করবে? বেশি রেটে বিক্রি করবে, তাই না? বেশি রেটে বিক্রি করবে না, প্লাস ওর সাথে যদি ব্যাংকের কোনো আনুষঙ্গিক খরচ থাকে সে খরচ সহ ধরে বিক্রি করবে, এটাই তো ব্যাংকের লাভ। তাহলে এই 84,97,455 টাকাকে ভাগ করবে 82,98, যেটা বড় মূল্য, যেটা বেশি বড় প্রাইস, এই যে 82,98,20 এই প্রাইস, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই প্রাইস প্লাস এর সাথে যে খরচটা আছে আমাদের ফরওয়ার্ড মার্জিন যে আছে এত, বড় প্রাইসটা দিতে হবে। তাহলে এটা আমরা যোগ করব, তাহলে $1 সমান খরচ হচ্ছে এত, তাহলে এত দ্বারা যদি ভাগ করি তাহলে ডলার সংখ্যা আমরা পাবো এত মার্কিন ডলার। তাহলে এই দুটো আমরা যোগ করে খরচের টাকা এবং বেশি টাকাটা, বেশি মূল্যটা আমরা যোগ করে এত টাকা পাবো। মানে এই টাকা দ্বারা যদি এটা ভাগ করি তাহলে এত মার্কিন ডলার মানে ব্যাংক ওই ব্যক্তিকে দিয়ে দিবে। নোট এখানে লেখা আছে ওই কথায় যে ব্যাংক যখন বাংলাদেশি টাকাকে কনভার্ট করে ব্যক্তিকে মার্কিন ডলার দিবে তখন বেশি রেট ধরে এর সঙ্গে আনুষঙ্গিক মার্জিন রেট যোগ করে রেট নির্ধারণ করে বিক্রয় করবে, মানে নতুন রেট নির্ধারণ করে বিক্রয় করবে। তাহলে এই যে মার্কিন ডলারের বেশি রেট যোগ ওর সঙ্গে মার্জিন দুটো যোগ করে নতুন রেট হয়েছে কত? এত। তাহলে এটা দ্বারা ভাগ করে আমরা মার্কিন ডলার পাবো। আচ্ছা, তাহলে ঢাকায় বিনিয়োগ করলে আমরা মার্কিন ডলার পাচ্ছি 1,02,381 মার্কিন ডলার। আচ্ছা, নিউ ইয়র্কের যদি আমরা বিনিয়োগ করি সেক্ষেত্রে আমাদের ঝামেলা কম, কারণ নিউ ইয়র্কের টাকা রূপান্তর করার দরকার নেই, কারণ সেখানে ডলারেই আমাদের লেনদেন হবে।
তাহলে বিনিয়োগকৃত 1 লক্ষ মার্কিন ডলারের 3 মাসের সুদ হচ্ছে কত? 1 লক্ষ গুণন 5%। নিউ ইয়র্কে আমাদের ইন্টারেস্ট রেট কত ছিল? নিউ ইয়র্কে ইন্টারেস্ট রেট ছিল 5%, তাই না? ঢাকায় 10%। তাহলে নিউ ইয়র্কে ইন্টারেস্ট রেট হচ্ছে 5%, ঢাকায় ছিল 10%। 10% ক্যালকুলেশন ঢাকায় করছি, তাহলে নিউ ইয়র্কের 5% আমাদের করতে হবে। তাহলে এটা 5% যদি আমরা করি, যে আব্দুল সালাম ভাই কিছু বলবেন? ফরওয়ার্ড মার্জিনটা বুঝি নাই আমি, ফরওয়ার্ড মার্জিন নিয়ে ঝামেলা আছে। মার্জিন মানে সাধারণত আমরা বলি, হ্যাঁ ফরওয়ার্ড মার্জিন, ফরওয়ার্ড বলতে আপনি ধরুন ফরওয়ার্ড কি জানা আছে? ফরওয়ার্ড ফিউচার রেট, ফরওয়ার্ড বিজনেস, এটা জানা আছে? না স্যার। আচ্ছা, ফরওয়ার্ড বিজনেস মানে এটা ভবিষ্যতের বিজনেস, এটা ভবিষ্যতে হবে। আমরা কোনো কিছু ভবিষ্যতে কোনো কিছু আমরা পাবো, সেটা আমরা কমও পাইতে পারি, বেশিও পাইতে পারি। বা ভবিষ্যতের জন্য কোনো বিজনেস করব, যেমন ধরুন এর আগে আপনাদের উদাহরণ দিয়েছিলাম, আপনি যদি কোনো কৃষি কাজ করে থাকেন বা সার্ভিসের পাশাপাশি কৃষি কাজ করে থাকেন, তাহলে আপনি একবারে কোনো পাট লাগাইছেন জমিতে, আপনি মনে করছেন যে 10 মণ পাট হবে, এবারে পাটের দাম কম হতে পারে, আমি পাটটা আমাদের পাট কোম্পানির যে লোক আছে সে পাট কোম্পানির লোকের কাছে আমি বিক্রি করে দেবো, পাটের মিলের কাছে আমি বিক্রি করে দেবো। আপনি ভাবতেছেন যে আমি 1000 টাকা করে পাইলে আমার লাভ হবে, কোনো সমস্যা হবে না 1000 করে যদি বিক্রি করি। তাহলে ওই পাট কোম্পানির লোক আপনার কাছ থেকে 1100 টাকা বা 1000 টাকাতে কিনে নিচ্ছে, আপনি মনে করলেন যে আমি সেফ আছি, সমস্যা নেই। এখন এই যে ভবিষ্যতে বিক্রি করবেন, আপনার পাট কিন্তু উৎপাদনই হয়নি, ভবিষ্যতে আপনি বিক্রি করবেন, এই জন্য আপনি এটা কি করতেছেন? চুক্তিটা এখন করতেছেন। তাহলে এই যে চুক্তিটা করতেছেন, এটার নাম হচ্ছে ফরওয়ার্ড বিজনেস। মানে আপনি ভবিষ্যতে ক্রয় বিক্রয় করবেন, এই জন্য এখন চুক্তি করতেছেন, এটার নাম হচ্ছে কি? ফরওয়ার্ড বিজনেস। তো এই ফরওয়ার্ড মার্জিন রেট, এটা এই যে আপনি ভবিষ্যতে 5% বা 10% পাবেন, এটা ব্যাংকের ভাষায়, এর মার্জিন বাবদ, এর লাভের অংশ বাবদ আপনি ব্যাংক আপনার কাছ থেকে কর্তন করে নেবে এত টাকা, তার প্রিমিয়াম সহ এত টাকা কর্তন করে নেবে। মানে ব্যাংক আপনাকে লাভ দিচ্ছে, এত % করে লাভ দিচ্ছে, তাহলে এই বাবদ আপনি ব্যাংকে ফরওয়ার্ড মার্জিন বা তার অংশ বাবদ এত টাকা সে কর্তন করে নেবে, এটা হচ্ছে ফরওয়ার্ড মার্জিন। ফরওয়ার্ড বিজনেস এবং ফিউচার, ফরওয়ার্ড ট্রেড এবং ফিউচার ট্রেড, এটা তো ট্রেড ফাইন্যান্সে আছে, ট্রেড ফাইন্যান্সে আলোচনা করা আছে। আপনার ট্রেড ফাইন্যান্স আছে? আচ্ছা, ওই ট্রেড ফাইন্যান্সে আমাদের এটা বিস্তারিত আলোচনা করা আছে, এখানে নাই। ট্রেড ফাইন্যান্সে বিস্তারিত আলোচনা করা আছে, ফরওয়ার্ড ট্রেড, ফরওয়ার্ড বিজনেস এবং হচ্ছে আপনার ফিউচার ট্রেড এবং ফরওয়ার্ড ট্রেড। তো আরেকটা বিষয় স্যার, জি এটাই ট্রেড ফাইন্যান্স। হ্যাঁ স্যার, ওই প্রথম অংশে যে হিসাব করলাম যে এখানে ফরওয়ার্ড মার্জিন অ্যাড করতে হবে না? হ্যাঁ হবে টাকায় না স্যার, ওই যে সময় ডলার ব্যাংক ক্রয় করলো, ওই সময় আমরা হিসাব করার সময় ওই ফরওয়ার্ড মার্জিন যোগ হবে না? হ্যাঁ হবে। কত নম্বর অঙ্কে? এই অঙ্কে 15 নম্বরে স্যার, এই যে টাকা আমরা যেটা হিসাব করলাম যে কম রেট দিয়ে যেটা গুণ করলাম। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আপনি যখন ক্রয় করে নেবেন, ওই ক্রয়ের ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড মার্জিন তো দরকার নেই। ফরওয়ার্ড মার্জিন তখন হবে ভবিষ্যতে যে আমরা ক্রয় বিক্রয় করব, ভবিষ্যতের কোনো বিজনেসের জন্য, ভবিষ্যতের যে লেনদেনের জন্য আমাদের যে প্রিমিয়ামটুকু বা যে অংশটুকু বা যে লাভের অংশটুকু যেটা রাখবো, সেটা হচ্ছে ফরওয়ার্ড। আপনি এখন যেটা ক্রয় করে নিলেন, এখানে বর্তমানে এটার কথা বলছেন, মানে এখানে না, এখানে ক্রয় করার দরকার নেই। ফরওয়ার্ডটা এখন বর্তমানে যেটা ক্রয় করছে, এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যের সাথে এটা করার দরকার নেই, যখন বিক্রয় করব তখন আমাদের দরকার। তাহলে এখানে আমাদের নিউ ইয়র্কে বিনিয়োগের ক্ষেত্রে আমরা 1 লক্ষ মার্কিন ডলার যদি বিনিয়োগ করি, 5% ইন্টারেস্ট রেটে, ওই থেকে একই রকম 360 দ্বারা ভাগ 90 দ্বারা গুণ করলে 1 লক্ষ টাকার আমরা ইন্টারেস্ট পাবো 1250 মার্কিন ডলার। তাহলে এখানে সহজ, এটা আসল এবং সুদ নির্ণয় করা, এটা সহজ। কত আমাদের সুদ হচ্ছে 1250, আসল হচ্ছে 1 লক্ষ, মোট হচ্ছে কত? 1,01,250 টাকা আমরা সুদ আসল সহ পাবো।
তাহলে সুদাসহ সহ আমরা কত পাচ্ছি, $1,01,250 এটা পাচ্ছি। আর বাংলাদেশে যে ঢাকায় বিনিয়োগ করি তাহলে পাচ্ছি কত, $1,02,381। তাহলে 1 লক্ষ টাকা ওই ব্যক্তি কোথায় বিনিয়োগ করবে, যেখানে দাম বেশি পাবে, তাই না, যেখানে মূল্য বেশি পাবে সেখানে বিনিয়োগ করবে। তো এখানে ঢাকায় বেশি পাচ্ছে, তাহলে এখানে অতএব এখানে বলা আছে কমেন্ট, বা এখানে আপনি কমেন্ট লিখতে পারেন, বা মন্তব্য কথাটাও লিখতে পারেন। মন্তব্য: ঢাকায় বিনিয়োগ করলে আসল ও সুদ এত মার্কিন ডলার এবং নিউ ইয়র্কে বিনিয়োগ করলে এত মার্কিন ডলার পাওয়া যাবে। সুতরাং ঢাকায় বিনিয়োগ করলে কত, এত মাইনাস এত সমান $1,131 মার্কিন ডলার বেশি পাওয়া যাবে। তাই আমরা বলতে পারি ঢাকায় বিনিয়োগ করলে বেশি লাভবান হওয়া যাবে। মন্তব্য এইভাবে আমরা দিব, বা মন্তব্য লেখায় মন্তব্য না দিলে কি কাটবে স্যার? হ্যাঁ, আপনার এটা দিতে হবে। তো এই যে লাস্টের এই কথাটা বলতেই হবে আপনাকে, কারণ এখানে আপনার মন্তব্য চাইছে। তো যদিও বলেনি ওইরকম ভাবে যে কোথায় লাভ বেশি বিনিয়োগ করলে, কোথায় বিনিয়োগ করে লাভবান হবে, তাহলে আপনাকে লিখতে হবে তো কোথায় বিনিয়োগ করে লাভবান হবে। খালি অ্যান্সার বার করে এটা বার করে দিয়ে আসলে হবে না, লাস্টের এই কথাটুকু মন্তব্যকে বলতে হবে যে এত কিছু না লেখেন তাহলে এই কথাটা মন্তব্য লিখতে হবে। অতএব উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি ঢাকায় বিনিয়োগ করলে বেশি লাভবান হওয়া যাবে। এটা গেল আমাদের এই ধরনের ম্যাথ এবার আসার সম্ভাবনা আছে, দীর্ঘদিন থেকে রিপিট হয়নি কিন্তু। হ্যাঁ, এটা 2018 সালে এসেছে, এরপর আর এরকম অঙ্ক আসে নাই। আরেক ধরনের অঙ্ক, ধরুন আপনার ছেলে আমেরিকায় থাকে, আপনার ছেলের কাছে আপনি $30,000 পাঠাবেন, এরকম অঙ্ক কিন্তু থাকে। হ্যাঁ, ধরুন এইরকম অঙ্ক মনে হয়, জনাব রাফসানের ইউসিএল ব্যাংকের নিকট কত 15 লক্ষ অতিরিক্ত তহবিল জমা আছে, যা তিনি 3 মাসের জন্য বিনিয়োগ করতে আগ্রহী। এ তহবিল টাকায় রূপান্তর করে ঢাকায় অথবা ডলারে রূপান্তর করে নিউ ইয়র্কে বিনিয়োগ করা যায়। নিম্নোক্ত উপাত্তসমূহ ব্যবহার করে 2 কেন্দ্রের কোনটিতে বিনিয়োগের মাধ্যমে রাফসান অধিক লাভবান হবে। ঠিক একই অঙ্ক। তোমার পছন্দনীয় কেন্দ্রে বিনিয়োগের জন্য কেন্দ্রের তুলনায় সাফল্যের মোট কত টাকা অধিক লাভবান হবে, মানে এইরকম মাইনাস করে দেখাতে হবে। মানে কোন কেন্দ্রে মানে তোমার পছন্দনীয় কেন্দ্রে বিনিয়োগ করে অন্য কেন্দ্রের তুলনায় মোট কত টাকা অধিকত লাভবান হওয়া যাবে, এই যে তখন মাইনাস করে দেখাতে হবে মোট কত টাকা এখানে অধিকত লাভবান হচ্ছে। এই 1,131 টাকা বেশি লাভবান হওয়া যাবে, তাই না, যদি ঢাকায় বিনিয়োগ করি। এইরকম সে কোথায় গেল। হ্যাঁ, একই অঙ্ক এখানে বলা আছে।